বিজেপি সংঘাত, নজর থাকবে কল্যাণীতে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে দিনের সব থেকে বড় খবরে নজর রাখতে হচ্ছে পাঁচ কথায়। কল্যাণীতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু হয়েছে অন্তত 4 জনের, তাদের মধ্যে 2 জন মহিলা। আমরা মনে রাখবো সেই একটার পর একটা ঘটনা, যেখানে খাদিকুল থেকে চম্পাহাটি, বজবজ, বারাসাতের নীলগঞ্জ, ডায়মন্ড হারবার, আর তারপর এবার কল্যাণী। কেন বারবার এইভাবেই একটার পর একটা বেআইনি বাজি কারখানার বিস্ফোরণ হচ্ছে? প্রাণ গেল এখন অব্দি কল্যাণীর ঘটনায় 4 জনের। 10 থেকে 12 বছর ধরে চলছিল এই বাজি কারখানা, এমনটাই জানা যাচ্ছে। আর এই যে বিস্ফোরণ স্থল কল্যাণীতে, যেখানে এই ঘটনা ঘটেছে, সেইখানে পৌঁছে গিয়েছে TV9 বাংলার প্রতিনিধিরা। সব খবর, সব ছবি সবার আগে আমরাই আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে স্পট থেকে আমাদের সঙ্গে রয়েছেন মহাদেব, আমাদের সঙ্গে রয়েছেন তন্নিষ্ঠা। আমরা তাদের কাছ থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে এই বড় খবরের লেটেস্ট আপডেট জানবো। মহাদেবের কাছ থেকে আগে জানতে চাইবো, কারণ মহাদেব, একটু আগেই আমরা দেখেছিলাম যে অম্বিকা রায় সেখানে পৌঁছলেন, তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হলো। কারা সেই গো ব্যাক স্লোগান দিলেন এবং তিনি বা কি বলেন, কি পরিস্থিতি তৈরি হয়েছিল, কেন এই বিস্ফোরণ নিয়ে রাজনীতি হচ্ছে? মহাদেব, একদমই দেখো, তখন বিস্ফোরণ হয়, তারপরে বিস্ফোরণের পর কিন্তু দেখো এলাকাটা দেখতেই কিন্তু এসেছিলেন অম্বিকা রায়, কল্যাণীর বিধায়ক। তিনি দীর্ঘক্ষণ এখানে ছিলেন, পুলিশের সাথে কথা বলছিলেন এবং তার যেটা অভিযোগ যে এখানে বেআইনিভাবে কার্যকলাপ চলছিল দীর্ঘদিন ধরে, এবং দীর্ঘদিন ধরে এই বেআইনি কার্যকলাপ থাকলেও পুলিশ কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছিল না। পুলিশের নজরেরই এই ধরনের কারবার চলা সম্ভব নয় বলে তার দাবি, এবং পুলিশের প্রচ্ছন্ন মদতেই কিন্তু এই ধরনের কারবার চলছিল। আমি একটু দেখাতে বলবো কী ধরনের, দেখো রাসায়নিক পদার্থগুলি পড়ে রয়েছে এখনো পর্যন্ত, যেখানে রয়েছে হলুদ রঙের, অর্থাৎ গন্ধক বলে অনুমান করা যেতে পারে, এবং সাদা জাতীয় জিনিস, অর্থাৎ এই ধরনের সোডিয়াম বা এই ধরনের যেগুলি দাহ্য পদার্থ বা বিস্ফোরক পদার্থ, সেই ধরনের পদার্থ পড়ে রয়েছে। পাশাপাশি একাধিক সুতলির দড়ি পড়ে রয়েছে এবং প্যাকেট বাক্স বা কাগজের বাক্স পড়ে রয়েছে চকলেট তৈরির। অর্থাৎ যে ধরনের বাজি এখানে তৈরি করা হতো তা নিয়ে কিন্তু বিধায়ক যখন এসে মুখ খুলছেন, তারপরেই দেখা যাচ্ছে যে বিধায়ককে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করলেন পুলিশের পক্ষ থেকে, এবং হঠাৎ করে দেখা গেল বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক তারা চলে এলেন এবং তারা গো ব্যাক স্লোগান দিতে লাগলেন বিধায়ককে ঘিরে, এবং বিধায়ক যখন যেতে বাধা দিলেন তখন কিন্তু পুলিশের পক্ষ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। ধাক্কা, প্রায় বলা যায় ঠেলা হাঁচড়া দিয়ে তাকে কিন্তু নিয়ে যাওয়া হলো, এবং মাঝখানে র্যাব চলে এলো। র্যাবরা এসে কিন্তু তৃণমূলের কর্মী সমর্থক যারা রয়েছেন তাদেরকে দড়ি দিয়ে আটকে দিলেন, কিন্তু সেখান থেকে একের পর এক স্লোগান উঠতে শুরু করছে। কিন্তু এলাকার মানুষের যেটা অভিযোগ, দেখো যে এখানে জনবহুল এলাকা, দীর্ঘদিন ধরে তো এই কারবার চলছে, কেন তারা প্রতিবাদ করতে পারেনি? সেই প্রতিবাদ করতে না পারার চিত্রটা কিছুক্ষণ আগেই আমরা পেয়ে গেলাম। কেন না, আমরা যখন একজন মারা গেছেন, তার মা এসছেন, কান্না করছেন, তার সাথে কথা বলার চেষ্টা করছি, তখন একজন আমাদেরকে রীতিমতো তাকে নিয়ে চলে যাচ্ছেন এবং রীতিমতো হুমকি দিচ্ছেন। অর্থাৎ এই যে হুমকি, যেটা একেবারেই মহাদেব, তুমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলে, তখন মৃতের মায়ের তরফ থেকে তার প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছিলে, কি বলেছিলেন তিনি? একবার দর্শকদেরকে শোনাবো। বাজির কাজ কতদিন ধরে এখানে? মনে কর 10-12 বছর হবে, মনে কর কি জানি। এখানে কি মনে করতে, মানে এখানে কি বাজি রাখা হতো না বাজির কারখানা ছিল? না, এখানে বাজির কারখানা মনে করে আমার মাথা ঠিক নেই। আপনার মেয়ে কতদিন ধরে এখানে কাজ করছিল? অনেকদিন ধরে। আপনার মেয়েকে এখানেই থাকতে? হ্যাঁ, তো বাড়ি ওইখানে। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি রায়বেলুর। কার বাড়িতে? ওখান থেকে এসে এখানে কাজ করতো? না, তো বিয়ে হয়েছে এখানে। এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে 2 মহিলা, তার মধ্যে একজনের মা। তিনি বললেন 10 থেকে 12 বছর ধরে এই বাজি কারখানা চলছিল, এবং আমরা আপনাদেরকে আগে দেখিয়েছিলাম, মহাদেব শুনিয়েছিল স্থানীয়দের বক্তব্য যে তারা প্রতিবাদ জানিয়েছিলেন, তারা প্রতিবাদ করেছিলেন এই বাজি কারখানা নিয়ে, কিন্তু কেউ কোনো ভ্রুক্ষেপ করেনি। আর কাউন্সিলরের সঙ্গে যখন TV9 বাংলা যোগাযোগ করেন, তিনি কি বলেছেন জানেন? তিনি বলেছেন তিনি কিছুই জানতেন না। একবার আপনারাই শুনুন কি বলেছেন TV9 বাংলা। কোনো অনুমতিও নেই, কোনোভাবে আমরা মানে অবগত ছিলাম না। আজকের ঘটনার পর জানতে পারলাম। বড় কারখানার তো নয়, একটা বাড়ির ভেতরে একটা দেখলাম টিনের একটা শেড। আপনি ওটাকে আরো যোগ করুন, 4 হবে। আমি স্পটে ছিলাম, আমি দেখে আমি কাউন্ট করেছি।
আমি মহাদেবের কাছে আসবো, কিন্তু আমি আরেকবার তন্নিষ্ঠার কাছেও যেতে চাইবো, কারণ আমাদের রিপোর্টাররা পৌঁছে যাচ্ছেন সেখানে এবং প্রতিটা মুহূর্তের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তন্নিষ্ঠা, তুমি যেহেতু স্পটে পৌঁছে গিয়েছো, আমি চারপাশটা একটু জানতে চাইবো যে এমন একটা জায়গায় ঘিঞ্জি এলাকায় বাজি কারখানা চলছে যেটা যথেষ্ট রিস্কের, মানে কি বুঝছো, চারপাশে মানুষজন কি বলছেন? একদম লিমা, আমি তোমাকে বরং ছবিটাই প্রথমে দেখাই, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি একদম আমার ডান দিকে যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই যে পিঙ্ক কালারের বাড়িটা রয়েছে একদম তার ভেতরের দিকে অনেকটা ফাঁকা জমি, ফাঁকা বললে ভুল হবে, সেই জায়গাতেই রয়েছে খাটাল, কোথাও রয়েছে বাড়ি, এই সমস্ত কিন্তু রয়েছে। এখানে প্রচুর মানুষজন এখানে দাঁড়িয়ে রয়েছে। আমি তোমাকে নিয়ে যাই ভেতরটায়, ঠিক এই জায়গা থেকে এন্ট্রি নিতে হয়, এখান থেকে ঢুকতে হয়, এই যে গেট, এবং এই ভেতরটাতে আমরা যেটা দেখাচ্ছি তোমাদের, দেখো এইখানটাতে খাটাল রয়েছে একটা ডান আমার ঠিক বাঁদিকে, এবং এই ভেতরের এরিয়াটাতে অনেকগুলো বাড়িঘরদোর রয়েছে। তার ভেতর দিয়ে অনেকটা চলে গেলেই যেখানে ঘটনাস্থল, যেখানে এই ঘটনা ঘটেছে, মানে বুঝতে পারছো কতটা ঘিঞ্জি এলাকায় এই জিনিসটা হচ্ছিল। একটা এত চারপাশে বাড়িঘরদোর রয়েছে, তার মাঝখানে কিভাবে একটা বাজি মজুত করা হচ্ছিল বা বাজি কারখানা তৈরি হয়েছিল, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন উঠছে যে কারোর কি নেপথ্যে যদি মাথায় হাত না থাকে তাহলে কি এই ধরনের বাজি মজুত বা বাজি কারখানা করা যায়? কারণ হচ্ছে এতটা ভেতরের দিকে এরকম একটা বাজি কারখানা, সেখানে এরকম একটা দুর্ঘটনা ঘটাটা হয়তো সকলেই অনুমান করতে পেরেছিলেন বা হয়তো কেউ জানতেনই না। আরও একটা বিষয় তোমাকে বলে রাখি লিমা, যখন এই ধরনের ঘটনা ঘটলো তখন কিন্তু শুরুতেই আমরা দেখলাম যে একটা কনফিউশন ক্রিয়েট করার চেষ্টা চলছে যে ওখানে বাজি মজুদ ছিল, কেউ বলছেন বাজি কারখানা, এইটা কিন্তু এখন অব্দি একটা কনফিউশন রয়ে গেছে। কিন্তু ঠিক এই জায়গাটাতে এই দুর্ঘটনা ঘটলো, একদম বাইরে থেকে তোমাকে আমি ভেতরে এনে দেখালাম যে ঠিক কোন জায়গাটা দুর্ঘটনা ঘটেছে, এবং এখানটায় তুমি একবার ভেবে দেখো যে সত্যি তন্নিষ্ঠা, তুমি যে ছবিটা দেখালে বোঝা যাচ্ছে এটা কতটা ঘিঞ্জি এলাকাটা। মানে তন্নিষ্ঠা একেবারে আপনারা দেখলেন যে গেট দিয়ে প্রবেশ করলো, তারপরে কতটা ভিতরে গিয়ে এই বিস্ফোরণ স্থল, চারপাশে মানুষজন কিছু জানতেন না, জানতেন। প্রত্যক্ষদর্শীরা যারা আজকে বিস্ফোরণ হতে দেখেছেন তারা কি বলছেন একবার শুনুন। কাজ করছিলাম এখান থেকে পাশের পাড়াতে, হঠাৎ দেখি ধোঁয়া বেরোচ্ছে, তা চিৎকার চেঁচামেচি করছে, ওখান থেকে তারপর এলাম তাড়াহুড়ো করে দৌড়াদৌড়ি করতে করতে এসে দেখি যেখানে বিশাল আগুন জ্বলছে এবং ধোঁয়া বেরোচ্ছে। তখন যে যার মতো যেদিক দিয়ে পারছে সব জল নিয়ে, দমকলতে গাড়ি এখানে আসবে কখন তার বর্ষায় তার থাকার লাভ নেই, তো সবাই মিলে চেষ্টা করি যাতে আগুনটা নিবি, যাতে এখান থেকে যে কারখানার ভেতরে আছে তাদেরকে যাতে বের করে আনতে পারি। তো একজনকে বের করে নিয়ে এসে তাকে আমরা হাসপাতালে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে। আর বাদ বাকি মানে আগুন যখন নিবাচ্ছি, মাঝে মাঝে আগুনের ফুলকি উঠছে যখন, তখন আগুন নিবাতে আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে। কজন মারা গেছে? হ্যাঁ, 4 জন মতো এখানে বডি আমরা দেখেছি। বাজি তৈরি হচ্ছে, এখানে বাজি তৈরি হচ্ছিল, নিশ্চয়ই ভেতর তৈরি হচ্ছিল, নাহলে কোনো মানে বারুদ জাতীয় জিনিস ছিল, নাহলে তো আগুন ধরবে না। বাজি যেরকম ফাটলে চটপট চটপট করে আওয়াজ হয়, সেই আওয়াজটা কিন্তু পাওয়া যায়নি, তাহলে অনেক দূর অব্দি যেত। মানে বারুদ ছিল, হয়তো মজুদ বারুদ ছিল, সেইটা হয়তো ধরে গেছে, সেখান থেকে হয়ে গেছে, মানে স্প্রেড করে গেছে। আপনাদের জানিয়ে রাখি, টিভি9 বাংলার আরো একজন রিপোর্টার পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে। সুপ্রিয় গুহও রয়েছেন সেখান থেকে, কারণ এতগুলো মৃত্যুর দায় কে নেবে? প্রশাসন কি কোনো উত্তরে দিতে পারবেন না? কারণ ইতিমধ্যে কাউন্সিলর তো বলছেন তিনি কিছুই জানতেন না। আমি সরাসরি আমাদের আরেক রিপোর্টার সুপ্রিয় গুহর কাছে যেতে চাইবো। সুপ্রিয়, তুমি স্পটে পৌঁছেছো, পুলিশ এখন তৎপরতা দেখাচ্ছে, পুলিশ এখন এসছে, তাদের কাছে কোনো খবর ছিল না যেখানে মৃতার মা বলছে 10-12 বছর ধরে একটা কারখানা এভাবে চলছিল? লিমা, কল্যাণীর এই রথতলার বাজি কারখানাতে বিস্ফোরণকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন প্রশ্ন সামনে উঠে আসতে শুরু করেছে। আমার ক্যামেরা পার্সন কুণাল রয়েছে। কুণালকে একদিকে যেমন আমি বলবো এই ছবিটা দেখানোর জন্য, বিস্ফোরণ স্থলের ছবিটা দেখানোর জন্য, যে জায়গাতে এই বিস্ফোরণ ঘটেছে মেন রাস্তা থেকে কয়েকশো মিটার দূরে, এবং সব থেকে যেটা বড় প্রশ্ন সামনে উঠে আসছে যে এখানকার যে পুলিশ সুপারের অফিস বা দপ্তর রয়েছে সেখান থেকে খুব বেশি হলে মেরে কেটে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে, এবং এই বিস্ফোরণের ফলে যে কজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজনের মা, তিনি কিন্তু আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে যে দাবি করেছেন যে 10 থেকে 12 বছর ধরে এই কারখানা চলছিল, এই কারখানা বৈধ না অবৈধ তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে তদন্ত সাপেক্ষ। তবে স্থানীয়রা যে দাবি করছেন যে দীর্ঘদিন ধরেই এই কারখানা চলছিল এবং যে জায়গাতে এই কারখানা ছিল এটা কিন্তু কোনোভাবেই বৈধ কারখানা হতে পারে না, তার কারণ একেবারে ঘনবসতিপূর্ণ এলাকা এবং সেখানেই এই বাজি তৈরির কারখানা ছিল। এবং আজকেও যেটা অনুমান করা হচ্ছে প্রাথমিকভাবে পুলিশের তরফ থেকে, বাজি নির্মাণের কাজ বা বাজি তৈরির কাজ চলার সময় কিন্তু এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ক্যামেরা পার্সন কুণালকে বলবো একেবারে দেখানোর জন্যে যে এই যে কারখানা ছিল সেই কারখানার যে টিনের চাল, সেই টিনের চাল কিন্তু পাশের যে ফাঁকা জায়গায় এই হচ্ছে সেই সমস্ত টিনের চাল,
টিন সেগুলো কিন্তু পাশের যে ফাঁকা জায়গা সেখানে উড়ে এসে পড়েছে। অর্থাৎ বিস্ফোরণের অভিঘাত এক্স্যাক্টলি আমি না ঠিক এই প্রশ্নটাই তোমায় সুপ্রিয় করতে চাইছিলাম, কারণ আমরা দেখেছি আমাদের রাজ্যে একটার পর একটা এরকম বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। অবশ্যই এগরার কথাটা বারবার সেই মনে পড়ে, সেই ভয়ঙ্কর ঘটনা যেখানে আশপাশের বাড়িতে দেহাংশ ছিটকে গিয়ে পড়েছিল। কাউন্সিলর TV9 বাংলাকে বললেন এটা একটা ছোট বাড়ি, ছোট বাড়িতে এত বড় বিস্ফোরণ হয়ে গেল, এত বড় একটা অভিঘাত হলো যেখানে 4 জনের মৃত্যু হয়ে গেল। আমি যেহেতু সুপ্রিয় এটাই তোমার থেকে জানতে চাইছি, তুমি বাকি স্পটগুলো গেছিলে এর আগের ঘটনাগুলোতে, এই ক্ষেত্রেও কি সেই একই জিনিস দেখতে পাচ্ছ, মানে প্রচুর পরিমাণে বারুদ মজুদ ছিল সেখানে? দেখো, বিপুল সংখ্যক বারুদ বা এই বাজি তৈরির সামগ্রী মজুদ না থাকলে এ ধরনের বিস্ফোরণ বা যে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিস্থিতি তৈরি হয়েছিল সে ধরনের পরিস্থিতি তৈরি হওয়া কিন্তু সম্ভব নয়। আমার ক্যামেরা পার্সন কুণালকে বলবো আরও একটা ছবি দেখানোর জন্য। যে জায়গাতে কারখানা ছিল তার পাশের যে সমস্ত গাছপালা রয়েছে সে সমস্ত গাছপালার যে পাতা সেগুলো কিন্তু সম্পূর্ণ আগুনে ঝলসে গেছে, এবং এই অগ্নিকাণ্ডের ফলে যে 3 জনকে ঝলসানো অবস্থাতে উদ্ধার করা হয়েছে তাদের ঘটনাস্থলেই মৃত্যু হয়, এবং পরবর্তীতে আরও একজনকে অগ্নিদগ্ধ অবস্থায় ভেতর থেকে বা এই কারখানার ভেতর থেকে উদ্ধার করা হয়েছিল। অর্থাৎ কি বিপুল সংখ্যক বারুদ এবং বাজি তৈরির সামগ্রী এখানে মজুদ ছিল সেটা কিন্তু এই যে বিস্ফোরণ পরবর্তী যে পরিস্থিতি তা থেকেই কিন্তু স্পষ্ট হচ্ছে। একদম বুঝতে পারছি সুপ্রিয়, তোমরা সঙ্গে থাকো। তন্নিষ্ঠা, মহাদেব, সুপ্রিয় এই মুহূর্তে একেবারে স্পট থেকে, গ্রাউন্ড জিরো থেকে লাইভ একেবারে ছবিটা আপনাদের সামনে দেখালো, এবং এই বিস্ফোরণের ভয়াবহতা সেই ছবি দেখে পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু আশপাশের মানুষ সব জানতেন, 10-12 বছর ধরে এখানে একটা বাজি কারখানা হয়েছে, প্রশাসন জানতো না, পুলিশ জানতো না, এটা কি মেনে নেওয়া যায়? আর এই মুহূর্তে আরো একটা খবর আসছে, আরো একটা বড় খবর এই মুহূর্তে। কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে রিপোর্ট তলব করলো নবান্ন। আরো একবার বলছি, কল্যাণীতে এই বিস্ফোরণে, যে বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে তা নিয়ে রিপোর্ট তলব করেছে নবান্ন। কি করে বিস্ফোরণ ঘটলো, কতজন মারা গিয়েছেন, কেউ কি আহত হয়েছেন, আর কি কি জানতে চাওয়া হয়েছে পুলিশের কাছে, আমাদের রিপোর্টার দীক্ষা ভুঁইয়া জানাবেন। দীক্ষা, কি রয়েছে? দেখো, যখনই কোনো রাজ্যের বিভিন্ন প্রান্তে যদি কোনো রকম বড় ধরনের ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রে নবান্নের তরফ থেকে, বিশেষ করে আইন শৃঙ্খলা, যেটা নবান্নের আইন শৃঙ্খলা দপ্তর থেকে সেখান থেকে, এবং যেটা স্বরাষ্ট্র দপ্তর থেকে একটা রিপোর্ট পাঠানো হয়ে থাকে পুলিশ প্রশাসনের কাছে যে এই ঘটনা কি করে ঘটলো এবং সেখানে কতজন হতাহত হয়েছেন সেই একটা রিপোর্ট চেয়ে পাঠানো হয়ে থাকে। আজকে সেই রিপোর্টই চেয়ে পাঠানো হয়েছে, এবং তার পাশাপাশি কি করে বিস্ফোরণ ঘটলো আমরা যদি মনে রাখি যে এগরায় যখন বিস্ফোরণ ঘটেছিল এবং পরবর্তী ক্ষেত্রে যখন কলকাতার আশপাশেও যেমন আমরা দেখেছিলাম যে শহরতলি এলাকায় 2-2টি জায়গায় এরকম বাজি বিস্ফোরণ ঘটনা ঘটেছিল, তখন বলা হয়েছিল যে এইরকম বাজি কারখানাগুলো নিষিদ্ধ, বাজি কারখানা। কিন্তু কি করে এই নিষিদ্ধ বাজি কারখানাগুলো এখনো রয়েছে, এবং যেখানে বলা হচ্ছে গ্রিন বাজির ওপরে জোরদার করা হচ্ছে, জোর দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে, বিশেষ করে নবান্নের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন বিস্ফোরণ ঘটলো তখন রিপোর্ট চাওয়া হয়েছে যে কি করে ঘটলো, কতদিন ধরে এই বাজি কারখানা চলছিল, কেন এখনো পর্যন্ত পুলিশ সেটা জানতে পারেনি। সব মিলিয়ে একটা রিপোর্ট চাওয়া হয়েছে রাজ্য পুলিশ। নজর থাকবে দীক্ষা, আমরাও দেখতে চাই, আমরাও জানতে চাই, সাধারণ মানুষকে জানাতে চাই যে এই রিপোর্টে কি কি বলা হয়, মানে পুলিশ উত্তরে কি কি বলে, এটা আমাদের নজরে থাকবে। ধন্যবাদ তোমায়। কিন্তু আমরা সেই মুহূর্তে ছবিটা আরেকবার আপনাকে দেখাতে চাইবো, যেই মুহূর্তে বিজেপি বিধায়ক অম্বিকা রায় ঘটনাস্থলে পৌঁছন, ঠিক যেখানে বিস্ফোরণ ঘটেছিল সেইখানে পৌঁছানোর পর তাকে দেখে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। একবার দেখাবো সেই মুহূর্তে ছবি। কিন্তু এই গো ব্যাক স্লোগান দেওয়ার পর তিনি এলাকা ছেড়ে বেরিয়ে যান। এলাকা ছেড়ে বেরোনোর সময় কি বলেছিলেন একবার শুনুন। তৃণমূলের সমস্ত সন্ত্রাসীরা এখানে রয়েছে। হ্যাঁ, আমাকে বার করে দেওয়া হয়েছে। তারা এই ঘটনাটাকে লোকানোর চেষ্টা করছে, আড়াল করার চেষ্টা করছে। তারা আড়াল করার চেষ্টা করছে। 5-5টা লোক মারা গেছে, নিরীহ মহিলা মারা গেছে। 5টা লাইভ চলে গেছে এই তৃণমূলের সন্ত্রাসীদের, ওখানেই রয়েছে। লজ্জা নেই এদের, লজ্জা নেই। আমি এসেছি, এদের একেবারে চিচিরি লেগে গেছে। এরা, আমি এখানে আসছি, এদের তোলাবাজগুলোর চিচিরি লেগে গেছে, এরা ধরা পড়বে।
আমি আরো একবার আমাদের রিপোর্টারের কাছে চলে যেতে চাইবো। মহাদেব রয়েছে স্পট থেকে। মহাদেব, আমাদের মনে থাকবে এগরার ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু নির্দেশ দিয়েছিলেন, একদম কড়া নির্দেশ বলা চলে। সেখানে পুলিশকে বলেছিলেন যে সমস্ত এলাকায় খোঁজ নিতে হবে কোথায় বাজি কারখানা রয়েছে এবং সমস্ত নিয়ম মেনে হচ্ছে কিনা। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ তিনি বলেছিলেন এলাকার মানুষকেও সাবধান হতে হবে, কোনো কিছু খোঁজ পেলে জানাতে হবে। আর এলাকার মানুষ কি সব যেন চুপ ছিলেন? দেখো, এলাকার মানুষ সব জন্য চুপ থাকতে বাধ্য হয়েছিলেন, তার কারণ সে নমুনা তুমি চোখের সামনে দেখতে পেলে বিধায়কের ঘটনা। তিনি যে চলে গেলেন সেটা বেরিয়ে গেলেন তা নয়, বাধ্য হলেন এক প্রকার বলা যায়, তাকে বাধ্য হয়েছে যেতে। আমি একবার দেখাই, দেখো জায়গাটা দেখা করে নাকে পোড়া গন্ধ বেরোচ্ছে, অথচ নাকে পোড়া গন্ধ থাকাকালীন কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু রীতিমতো রাজনীতির ছোঁয়া লেগে গেল। কারণ বিধায়ককে বার করে দেওয়া হলো, গো ব্যাক স্লোগান দেওয়া হলো, এইভাবে একের পর এক হুমকি। যখন দেখো আমরা দেখছি যে আমরা যখন নিহতর পরিবারের সাথে মায়ের সাথে কথা বলতে যাচ্ছি, সমবেদনা জানাতে যাচ্ছি, তখনই দেখা যাচ্ছে আমাদেরকে রীতিমতো হুমকি, ক্যামেরা সরিয়ে দেওয়ার চেষ্টা করলেন এবং আমাদের রীতিমতো হুমকি দিলেন। তাহলে আমরা যদি সংবাদ মাধ্যম পুলিশের সামনে হুমকি পাই তাহলে সেই সাধারণ মানুষ কোথায় জানাবেন অভিযোগ? এবং অভিযোগ জানানোর তো পরের কথা। দেখো পুলিশ রয়েছে, বিশাল পুলিশ বাড়ি রয়েছে, কীভাবে হুমকি দেখাচ্ছে আমি একটা চিত্রটা দেখাই। দেখো আরেকবার দেখো, ওই দেখো বার করে নিয়ে যাচ্ছে, দেখুন পুলিশের পক্ষ থেকে যথারীতি একের পর এক কিন্তু এইভাবে আসছে মানুষজন, তৃণমূলের লোকজন তারা আসছেন, কি বের করে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, সংবাদ মাধ্যমকে হুমকি দেওয়া হচ্ছে। একদম বার করে নিয়ে যাওয়া হচ্ছে নাই, তিনি এসে হুমকি দিচ্ছিলেন, তাই পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাকে সরে যাওয়ার কথা বলা হলো। রীতিমতো আমাদের সংবাদ মাধ্যমকে হুমকি দেওয়া হচ্ছে। কেন আমরা এই খবর দেখাচ্ছি? আসলে এই ঘটনা, এই যে কারবার চলতো, সেই কারবার চলার পেছনে তো মদত রয়েছে একটা শ্রেণীর, ছায়া রয়েছে একটা শ্রেণীর, হাত রয়েছে একটা শ্রেণীর। না হলে কিভাবে এই কারখানা চলা সম্ভব? তুমি দেখো তো, যেখানে যে সকল বিধিনিষেধগুলি আরোপ করা হয় মূলত বাজির কারখানা হতে গেলে, সেখানে মূলত সবার আগে দরকার দমকল। কিভাবে এলাকায় ঢুকবে সেই দমকলের রাস্তা নেই, যেখানে দিয়ে রাস্তা। বুঝতে পারছি মহাদেব, অস্বস্তিতে হবেই পুলিশের। তারা তো সংবাদ মাধ্যমকে এখন বাধা দেবেই। 10-12 বছর ধরে যখন এই কারখানা চলছিল পুলিশ তখন কি করছিল? তখন বাধা দিতে পারেনি, তখন এই কারখানা যাতে না চলে তার জন্য তারা রুখতে পারেনি। এখন সংবাদ মাধ্যম ছবি তুলছে বলে সংবাদ মাধ্যমকে বাধা দেওয়া হচ্ছে। আমাদের আরেক রিপোর্টার তন্নিষ্ঠা আমাদের সঙ্গে রয়েছে। তন্নিষ্ঠা, এমন একটা এলাকার ছবি তুমি দেখালে যেখানে একদম পাশে পর পর বাড়ি রয়েছে। এই বিস্ফোরণের জন্য তো আরো কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারতো। একদমই লিমা, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেটাই হচ্ছে রাস্তা যেখান থেকে আমি ঢুকে এলাম, আর একদম ব্যাকগ্রাউন্ডেই রয়েছে, একদম পেছনেই রয়েছে সেই ঘটনাস্থল। এবার প্রশ্ন হচ্ছে বারবার করে যে কারোর এই দুর্ঘটনা আরো ভয়াবহ হতে পারতো কিনা। আশেপাশের যে বাড়িগুলো রয়েছে সেখানে যখন আমরা জিজ্ঞেস করি, যখন আমরা কথা বলার চেষ্টা করি, আমি একটু এদিকটাতেও নিয়ে যাই তোমাকে। দেখো এইখানটাতেও আমি যেখানটা বলছিলাম যে এই দিকটাতেও বেশ কিছু, এখানটাতে একদম গবাদি পশু রয়েছে, ঠিক এই জায়গাটাতে আমার এই দিকটাতেও রয়েছে, এখানে বাড়িঘরেরই বিভিন্ন বাড়িঘর রয়েছে আশেপাশে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে ভয়াবহতা যদি আরো বাড়তো তাহলে কি সাধারণ মানুষের উপর প্রভাব পড়তে পারতো? এখানে যারা থাকেন তাদের সঙ্গে যখন আমরা কথা বলতে গেলাম তারা জানো তো কোনো এক অলিখিত ভয়ে তারা একদম চুপ করে রয়েছে, কারোর জন্য এখানে শাসন। হ্যাঁ, বুঝতে পারছি এই ভয়টা তো কাজ করছেই তাদের মধ্যে, কিন্তু এই ভয়টা কার জন্য? আরেক রিপোর্টার সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, একটা বিষয় TV9 বাংলার কাছে পরিষ্কার হয়ে গেছে যে এতদিন ধরে ভয়ে যারা স্থানীয় মানুষজন তারা চুপ করেছিলেন। এত ঘিঞ্জি এলাকাতে দিনের পর দিন একটা বাজি কারখানা চলছিল, কিন্তু তারপরে কেউ কিছু বলতে পারেনি। নিজের মেয়ের মৃত্যুর পরেও এখনো মা মুখ খুলতে ভয় পাচ্ছেন। সুপ্রিয়, দেখো, সকলে যদি সবকিছু জেনে চুপ না করেই থাকে তাহলে কিন্তু দিনের পর দিন এই কারখানা চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তার কারণ এগরাতে বিস্ফোরণ, তার পরবর্তীতে দত্তপুকুরে বিস্ফোরণ, চম্পাহাটিতে এ ধরনের একের পর এক বিস্ফোরণের পরে একেবারে রাজ্য প্রশাসনের সদর দপ্তর অর্থাৎ নবান্ন থেকে কিন্তু প্রশাসনিক বেশ কিছু যে নির্দেশিকা দেওয়া হয়েছিল তাতে কিন্তু প্রত্যেকটি থানা বা প্রত্যেকটি পুলিশ সুপার, প্রত্যেকটি জেলার তাদেরকে কিন্তু স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছিল নিজের এলাকাতে এ ধরনের যদি কোনো রকম বেআইনি বাজি কারখানা থাকে সেগুলোকে অবিলম্বে বন্ধ করতে হবে। এবং তার পাশাপাশি আরও বেশ কিছু প্রশাসনিক নির্দেশিকা ছিল। এই বাজি তৈরির ক্ষেত্রে যে ক্লাস্টার তৈরি করা বা প্রপার সিকিউরিটি মেনটেন করা, এ ধরনের বেশ কিছু নির্দেশিকা জারি হয়েছিল। কিন্তু সেই সমস্ত নির্দেশিকা তো দূরের কথা, একেবারে এই রানাঘাট পুলিশ জেলার যে পুলিশ সুপারের অফিস রয়েছে সেখান থেকে মেরে কেটে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে, যেটা স্থানীয়রা বিশেষ করে এই দুর্ঘটনাতে মৃত্যু হয়েছে এমন একটি পরিবারের সদস্য, তারা দাবি করছেন যে 10 থেকে 12 বছর ধরে তার মেয়ে এই কারখানাতেই কাজ করত এবং আজ কিন্তু সেই মহিলার মৃত্যু হয়েছে ইতিমধ্যেই এই বিস্ফোরণের ফলে। তাহলে